Assalamu alaikum guys. Welcome our Moonlit Shadows TV channel. সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা চেপে ধরে রাখুন যেন ভিডিও আপনার সামনে চলে যান। চলুন শুরু করা যাক দ্য নিউ গোস্ট স্টোরি। গাছের নিচে জামা রেখে আসলেই মানুষ মারা যায়। দুবাইয়ের আল নাহাদা এলাকায় রাতগুলো অনেক সময় অদ্ভুত রকম শান্ত লাগে। সেই শান্ত রাতেই একদিন আমি, সায়েম রহমান, কয়েকজন বন্ধুর সঙ্গে বসে গল্প করছিলাম। কথার ফাঁকে গাছের উপকারিতা নিয়ে কথা উঠল। কেউ বলল গাছ অক্সিজেন দেয়, কেউ বলল ছায়া দেয়, কেউ ফল দেয়, এত উপকার। তখন আমার আফ্রিকান বন্ধু কেফি হঠাৎ এক অদ্ভুত কথা বলল। কেফি বলল, গাছ সবসময় উপকার করে না, কোনো কোনো গাছ মৃত্যুর কারণও হতে পারে। আমরা হেসে বললাম, ঝড়ের সময় গাছ ভেঙে পড়লে মানুষ মারা যায়, সেটাই তো? কেফি মাথা নাড়ল, বলল, না, আমি ওরকম কথা বলছি না। আমি এমন গাছের কথা বলছি যার কাছে কেউ গিয়ে যদি কারো ব্যবহৃত কোনো জিনিস রেখে আসে, তাহলে ওই মানুষটার মাথায় এমন কিছু ঢুকতে পারে যে সে নিজেই নিজের জীবন শেষ করতে চাইবে। আমরা একটু থেমে গেলাম। কেফির চোখে তখন হাসির বদলে ভারী একটা ভাব। অনেক অনুরোধ করার পর সে বলল, শুনে রাখো, এটা আমার দাদুদের জীবনের ঘটনা। কেফি শুরু করল। গাম্বিয়ার উপকূলবর্তী এক এলাকায় 1978 সালের এক দুপুর কেফির দাদু রফিক আর আজিজ দাদু বাড়ির উঠোনে বসে গল্প করছিলেন। দুজনেই তখন তরুণ, সদ্য সংসার শুরু করেছেন। সংসারে লোক বলতে রফিক দাদু, দাদি আর তাদের ছোট ছেলে কেফির বাবা। সেদিন হঠাৎ একজন প্রতিবেশী দৌড়াতে দৌড়াতে এসে উঠোনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, মা কাশতান্ত্রিক এসেছেন, এখনই তার বোনের বাড়িতে আছেন, আপনাদের তড়িঘড়ি দেখা করতে বলেছেন। রফিক আর আজিজ দাদুর চোখ বড় হয়ে গেল। মাকাশতান্ত্রিক, এই নামটা তারা ভুলতে পারেন না। মাকাশতান্ত্রিক ছিলেন মালির একজন তান্ত্রিক কবিরাজ। কয়েক বছর আগে তিনি গাম্বিয়ায় তার বোনের বাড়িতে এসেছিলেন, আর তখনই রফিক ও আজিজ দাদু তার কাছাকাছি আসেন। পরে তারা নিয়মিত ফকির সাহেবের কাছে শিখেছেন, কখনো প্রয়োজনের কাজও করেছেন। কিন্তু এত দূর থেকে হঠাৎ করে কোনো উপলক্ষ ছাড়াই ফকির সাহেব আসবেন, এটা স্বাভাবিক না। দুজনেই আর এক মুহূর্ত দেরি করল না। তারা দ্রুত ফকির সাহেবের বোনের বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে দেখা গেল ফকির সাহেব খেতে বসেছিলেন, কিন্তু রফিক ও আজিজ দাদুকে দেখেই তিনি খাবার থামালেন, উঠে এগিয়ে এলেন, চোখ মুখে চাপা দুশ্চিন্তা। কথা শুরু করার আগেই তিনি বললেন, তোমরা এসেছ, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। রফিক দাদু বলল, ফকির সাহেবের কি হয়েছে? আপনি এভাবে হঠাৎ, কোনো বিপদ? ফকির সাহেবের ধীর গলায় বললেন, অনেক বড় বিপদ, আর সেই বিপদ থেকে বের হতে আমি শুধু তোমাদের দুজনের ওপরই ভরসা করতে পারি। আজিজ দাদু বলল, আপনি আগে পানি খান, একটু শান্ত হন, তারপর খুলে বলুন। ফকির সাহেবের পানি খেলেন, কিন্তু শান্ত হলেন না। তিনি যেন একটা কঠিন কথা বলতে যাচ্ছেন, যেটা বলতে গেলেই বুকের ভেতর কেঁপে উঠছে। তারপর ফকির সাহেব বলতে শুরু করলেন, 2 মাস আগে মালিতে এক সকালে এক দম্পতি তাদের 4-5 বছরের মেয়েকে নিয়ে তার কাছে এসেছিল। মেয়েটা অস্বাভাবিক আচরণ করছিল, কখনো থেমে থেমে কাঁদত, কখনো হঠাৎ হাসত, আবার কখনো এমনভাবে তাকাতো যেন কারো দিকে নয়, কোনো অদৃশ্য কিছুর দিকে। ফকির সাহেবের মেয়েটাকে সামনে বসালেন। মেয়েটা বসতেই চাইছিল না, যেন কোনো শক্তি তাকে টানছিল। অনেক কষ্টে তিনি মেয়েটাকে বসালেন। তারপর চারপাশে গণ্ডির মতো একটা জায়গা তৈরি করে নিজেও আরেক গণ্ডির ভেতর বসে মন্ত্র পড়তে লাগলেন। কিছুক্ষণ পর মেয়েটার কণ্ঠ বদলে গেল, একটা নয়, একসঙ্গে কয়েকটা কণ্ঠ। ফকির সাহেবের জিজ্ঞেস করলেন, তোমরা কারা? ওই কণ্ঠগুলো একসঙ্গে বলল, আমরা 4 জন। ফকির সাহেবের বললেন, কেন এসেছো? এই মেয়েটার ক্ষতি করছো কেন? ওরা হেসে উঠল, এমন হাসি যে হাসি মানুষের চামড়ার ভেতর শীতল একটা ভয় ঢুকিয়ে দেয়। তারপর ওরা বলল, আমাদের পরিচয় জানলে তোমার লাভ কি? আমাদের বিরক্ত করো না, মেয়েটাকে ছেড়ে দাও, না হলে তোমারও ক্ষতি হবে। ফকির সাহেবের বললেন, তোমরা ভুল জায়গায় এসেছো, বের হয়ে যাও। ওরা আবারও হেসে উঠল। মেয়েটার শরীর কেঁপে উঠছিল। তান্ত্রিক তখন শক্তি প্রয়োগ করলেন। তিনি নিজের শক্তিশালী সঙ্গী সত্তাদের ডাকলেন। অনেক টানাপোড়েন, অনেক চাপ, অনেক ভয়াবহ মুহূর্তের পর ফকির সাহেব দাবি করলেন তিনি মেয়েটাকে বাঁচাতে পেরেছেন। কিন্তু এখানেই শেষ হয়নি। ফকির সাহেবের ধীরে গলায় বললেন, যেদিন আমি ওই 4টাকে থামালাম, সেদিন থেকেই আমার জন্য দরজা খুলে গেল কারিনের। রফিক দাদু বলল, কারিন কে? ফকির সাহেবের বললেন, কারিন এমন এক শয়তান যার রূপ ঠিক মানুষের মতো নয়, আর যার শক্তি সাধারণ সত্তাদের মতো না। ফকির সাহেব থামলেন, গলা ধরে এলো, চোখে জল জমল।
তারপর আবার বলতে লাগলেন, ঘটনার ৩-৪ দিন পর এক রাতে তিনি কাজ সেরে ফিরছিলেন পথটোটা জঙ্গলের পাশ দিয়ে। হাতে একটা আলো ছিল। জঙ্গলের ভেতর ঢুকতেই মটমট করে দুপাশ থেকে দুটো গাছ গোড়া থেকে ভেঙে পড়ে রাস্তা আটকে দিল। একই মুহূর্তে হাতের আলো নিভে গেল। ফকির সাহেবের দাঁড়িয়ে গেলেন, বাতাসও যেন থেমে গেল। তারপর অন্ধকারের ভেতর থেকে এক লাফের সামনে এসে দাঁড়ালো একটা বিশাল অবয়ব। আলো ছিল না, কিন্তু চোখ ধীরে ধীরে অন্ধকারে অভ্যস্ত হলে ফকির সাহেব দেখতে পেলেন মাথাটা ছাগলের মতো, শিং আছে, মুখের ভেতর যেন অস্বাভাবিক কিছু, হাত লম্বা আর নখগুলো ধারালো। নারী না পুরুষ বোঝা যায় না। ঠিক তখনই ওই অবয়ব নারী পুরুষ মেশানো কণ্ঠে বলল, আমাকে চিনতে পেরেছিস? ফকির সাহেবের কথা বলতে পারলেন না। বুকের ভেতর ভয় জমে বরফের মতো শক্ত হয়ে গেল। তিনি বুঝলেন চাকাটা কারিন, আর কারিন এসেছে প্রতিশোধ নিতে। সে হাসল। হাসিটা কোনো মানুষের হাসি না, যেন শুকনো কাঠ ভাঙার শব্দ। ফকির সাহেবের প্রাণপণে নিজের সুরক্ষাকারী সত্তাদের ডাকলেন, কিন্তু তারা কাছে এসে বলল, যখন কারিন সামনে দাঁড়ায় আমাদেরও শরীর জমে যায়, আমরা শক্তি তুলতে পারি না। সেই রাতে ফকির সাহেব কোনোভাবে প্রাণে বাঁচলেন, কারণ তার কাছে সবসময় সুরক্ষার জিনিস থাকত। কিন্তু তিনি বুঝে গেলেন কারিন সরে যায়নি, সে শুধু অপেক্ষা করছে, এবং অপেক্ষার ফল তিনি পেলেন কয়েকদিন পর। ৪ এক রাতে ঘুমের ভেতর হঠাৎ একটা শব্দে ফকির সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি যে ঘরে থাকতেন সেটা ছিল কবিরাজির ছোট ঘর। বাইরে একটা চাপা পায়ের শব্দ, ফিসফিস ধ্বনি, যেন দড়ি টানার শব্দ। তিনি দ্রুত বাইরে বেরিয়ে এলেন। বাইরে এসে যা দেখলেন সে দৃশ্য কোনো বাবা যেন কোনোদিন না দেখে। তার বড় ছেলে এবং 2 মেয়ে, 3জনই হাতে দড়ি নিয়ে বাড়ির পাশের বড় গাছটার দিকে যাচ্ছে। তাদের চোখ খোলা, কিন্তু চোখে কোনো স্বাভাবিক জাগ্রত ভাব নেই। তারা যেন কারো নির্দেশে হাঁটছে, যেন তারা নিজেরা নয়। ফকির সাহেব দৌড়ে গেলেন, চিৎকার করলেন, ধাক্কা দিয়ে থামালেন। ছেলেটা কোনো কথা শুনছে না, সে দড়িটা ডালে বাঁধতে যাচ্ছে। ফকির সাহেব জোর করে ছেলেটাকে টেনে নামালেন। মেয়েরা আবার ছেলেকে অনুসরণ করতে চাইছে। ভয়ানকভাবে এক অদৃশ্য শক্তি যেন তাদের গাছের দিকে ঠেলে দিচ্ছে। সেই রাত ফকির সাহেব আর ঘুমালেন না। তিনি সারাক্ষণ সন্তানদের পাশে বসে থাকলেন। মাথায় শুধু একটাই প্রশ্ন, কারিন কিভাবে এটা করল? পরদিন তিনি নিজের সব শক্তি ব্যবহার করলেন, খোঁজ নিলেন, জানার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই পরিষ্কার হলো না। তখন তিনি ডাকলেন তার শক্তিশালী বন্ধু নাইরুনকে। নাইরুন এলো, সব শুনে বলল, আমি আগেই বলেছিলাম বাড়িটা বন্ধ রাখতে, তুমি করনি। ফকির সাহেব বললেন, বন্ধ রাখলে আমার কাজ, আমার সঙ্গীরা, তারা থাকবে কোথায়? নাইরুন গম্ভীর গলায় বলল, সুরক্ষা থাকলেই সবকিছু ঠিক থাকে না। কারিন খুব ধুরন্ধর, সে সরাসরি আঘাত করতে পারবে না জেনে অন্য পথ ধরেছে। ফকির সাহেব বললেন, কি পথ? নাইরুন বলল, তোমার সন্তানরা যখন খেলতে বের হয়েছিল, কারিন কৌশলে তাদের ব্যবহৃত জামা, কাপড়, জুতা এগুলো নিয়ে গেছে। তারপর সে এগুলো একটা গাছের নিচে রেখে এসেছে। ফকির সাহেব অবাক হয়ে বললেন, কোন গাছ? নাইরুন বলল, মায়াবী গাছ। ওই গাছ এমন জায়গায় যেখানে সাধারণ কেউ যায় না, কিন্তু যার জিনিস ওই গাছের নিচে রাখা হয় তার মাথার ভেতর ধীরে ধীরে একটা মাত্র পথ খুলে যায়, নিজেকে শেষ করার পথ। ফকির সাহেবের গলা শুকিয়ে গেল। তিনি বললেন, তারপর এই জাদু কাটাবো কিভাবে? নাইরুন বলল, উপায় আছে, কিন্তু সহজ না। ওই গাছের নিচ থেকে তোমার সন্তানদের জিনিসগুলো ফিরিয়ে আনতে হবে, আর তারপর আগুনে পুড়িয়ে ফেলতে হবে, তখনই প্রভাব শূন্য কাটবে। কিন্তু ওই গাছ যে জায়গায়, সেখানে যেতে হলে ভয়ঙ্কর পথ পাড়ি দিতে হয়। ফকির সাহেব বললেন, আমি যাব, আমাকে যেতেই হবে। নাইরুন বলল, তোমার সময় কম, সর্বোচ্চ 40 দিন, এর মধ্যে না পারলে সন্তানদের ওপর প্রভাব বাড়বে। সেই কথা শুনে ফকির সাহেব যেন ভিতর থেকে ভেঙে গেলেন। অনেক চেষ্টা করলেন, অনেকের কাছে সাহায্য চাইলেন, কিন্তু কেউ রাজি হলো না, কারণ সবাই জানে কারিনের জায়গা মানে মৃত্যুর দরজা। ঠিক তখনই এক রাতে ঘটল অন্য ঘটনা। 5 রাতের উঠোনে ফকির সাহেব দেখলেন একটা ছায়া বারবার ঘুরছে। তিনি বাইরে বের হতেই সেই ছায়া একদম সামনে চলে এলো। কণ্ঠস্বর শান্ত কিন্তু ঠান্ডা, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করতে আসিনি। ফকির সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কে? ছায়া বলল, আমি ইলিয়াস। ফকির সাহেবের বুক কেঁপে উঠল, কারণ এই নামের সঙ্গে ছিল অদ্ভুত একটা শক্তির গন্ধ। ইলিয়াস বলল, তুমি যেমন তোমার সন্তানদের বাঁচাতে মরিয়া, আমি তেমনি আমার সন্তানদের জন্য 150 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি। ফকির সাহেব বললেন, তোমার সন্তানদের কি হয়েছে? ইলিয়াস বলল, আমার সন্তানদের বন্দি করে রেখেছে এক শয়তান, আমি তাদের মুক্ত করতে পারি না,
কিন্তু তুমি পারবে। ফকির সাহেব সতর্ক হয়ে বললেন, আমি কেন পারবো? ইলিয়াস বলল, কারণ তোমার দরকার আমার পথ, আর আমার দরকার তোমার হাত। তারপর ইলিয়াস বলল, তুমি যদি আমার 2 ছেলেকে একটা কারাগার থেকে মুক্ত করে আনতে পারো, আমি তোমাকে নিয়ে যাব সেই জায়গায় যেখানে মায়াবী গাছ আছে। ফকির সাহেব বুঝলেন এটাই হয়তো শেষ সুযোগ, কিন্তু তিনি একা যেতে চান না। তিনি জানেন যে পথে যেতে হবে সে পথে সাহসী সঙ্গী ছাড়া টিকে থাকা কঠিন। এই কারণেই তিনি রফিক দাদু আর আজিজ দাদুর কাছে এসেছেন। ফকির সাহেব কথা শেষ করে কাঁদতে লাগলেন, বললেন, তোমরা আমার শিষ্য, আমার সন্তানের মতো, কিন্তু আমি তোমাদের এই মৃত্যু পথে নিতে চাই না। তবু আমি অসহায়। রফিক দাদু ফকির সাহেবের হাত ধরল, বলল, আপনি আমাদের বাবার মতো, আপনার সন্তান। আপনার সন্তান মানে আমাদেরও ভাই বোন, আমরা যাব। আজিজ দাদুও বলল, আমি যাব। ফকির সাহেব কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর মাথা নোয়ালেন, বললেন, তাহলে প্রস্তুতি নাও। 6 সন্ধ্যার পর তারা প্রস্তুতি নিল, যা যা দরকার সব গুছিয়ে নিল। একটা নির্জন জায়গায় গিয়ে ইলিয়াসকে ডাকল। ইলিয়াস এলো, কিছুক্ষণ অদৃশ্য হয়ে আবার ফিরে এলো, একটা পুরনো রাজকীয় ঘোড়ার গাড়ি নিয়ে। গাড়িটা সাধারণ নয়, সেটা দেখে মনে হয় বাতাসের ভেতর দিয়েই চলে। ইলিয়াস বলল, পর্দা টেনে বসো, চোখ বন্ধ করো। 3 জন যখন চোখ খুলল তখন তারা এক অপূর্ব জায়গায়, যেন স্বর্গের একটা টুকরো। বাতাস মিঠে, আলো শান্ত, চারপাশে অদ্ভুত সুন্দর সব স্থাপনা। ইলিয়াস তাদের নিয়ে গেল রাজা সালেহর কাছে। সেখানে তারা কিছু বিশেষ জিনিস পেল, যা ওই ভয়ঙ্কর জঙ্গলে ব্যবহার করা যাবে। তারপর ইলিয়াস তাদের নিয়ে গিয়ে দাঁড় করালো এক অন্ধকার জঙ্গলের মুখে। বলল, এখান থেকে তোমাদের যেতে হবে পায়ে হেঁটে। সামনে একটা সুড়ঙ্গ আছে, ওই সুড়ঙ্গ পেরিয়ে গেলে মূল জঙ্গল। তবে মনে রেখো, কিছু জিনিস গলায় হাতে থাকলে ভেতরে ঢোকা যাবে না, তোমরা সেগুলো খুলে রাখবে। রফিক দাদু আর আজিজ দাদুর গলা শুকিয়ে আসছিল, কিন্তু তারা নড়ল না। তারা ফকির সাহেবকে অনুসরণ করল। সুড়ঙ্গটা সত্যিই অন্ধকার, ভিতরে শব্দ হয়, সাপের মতো, ফিসফিসের মতো, কিন্তু তারা এগোয়। একসময় সুড়ঙ্গ পেরিয়ে তারা পৌঁছে গেল এমন এক পথে যেখানে গাছগুলো কাঁটাযুক্ত আর চারপাশে চাপা দমবন্ধ করা গন্ধ। কিছু দূর যেতেই তারা দেখল এক নদী। নদীর পানি যেন ফুটছে। নৌকা আসে, তারা ওঠে। নদীর ভেতর থেকে হাত বের হয়, ভয়ঙ্কর হাত। তারা কোনোভাবে বাঁচতে বাঁচতে ওপারে যায়। তারপর সামনে দেখা দেয় এক বিশাল গেট। গেটের কাছে একটা প্রহরী দানব। ফকির সাহেব তীর ছোড়ে, দানব পড়ে যায়, গেট খুলে যায়, তারা ঢোকে। ভেতরে বিশাল সব বন্দি ষাঁড়, শিংওয়ালা ভয়ঙ্কর দেহ। ফকির সাহেব ছাই ব্যবহার করে একটাকে শান্ত করে, তারপর তিনি বলেন, এখন তোমাদের শক্তির পরীক্ষা। রফিক দাদু আর আজিজ দাদু বিশেষ হাতুড়ি হাতে নেয়। ফকির সাহেব গুনতে ইলিয়াস মাথা নোয়াল, বলল, ঠিক আছে, নির্দিষ্ট দিনে আমরা যাব। 8 নির্দিষ্ট দিন আসার আগে পর্যন্ত রফিক দাদু আর আজিজ দাদু ফকির সাহেবের সঙ্গেই থাকল। তারা পাহারা দিল, সতর্ক থাকল, কারণ কারিন দূরে যায়নি, শুধু লুকিয়ে আছে। শেষমেশ সেই দিন এলো। সূর্য ডোবার সময় ইলিয়াস হাজির হলো, বলল, তোমাদের আজ যে পথে নিয়ে যাব সেটা সহজ না, কিন্তু সময় নষ্ট করার সুযোগ নেই। তারা রওনা দিল। অনেক বিপদ পেরিয়ে তারা পৌঁছালে মায়াবী গাছের কাছে। গাছটা অদ্ভুত, ডালপালা আছে কিন্তু পাতা নেই। পাতার জায়গায় ঝুলছে জামা কাপড়, অসংখ্য কাপড়, যেন বাতাসে দুলছে। গাছটা দেখে মনে হয় মাটিতে নয়, বাতাসের ওপর দাঁড়িয়ে আছে। গাছটার চারপাশে সাপ, তারা যেন পাহারা দিচ্ছে। ফকির সাহেব ইলিয়াসের বলে দেওয়া মতো বাঁশি বাজালেন। সাপগুলো নড়ল, কিন্তু পথ দিল। সেই সুযোগে ফকির সাহেব নিজের সন্তানদের ব্যবহৃত জামাকাপড় জিনিস খুঁজে বের করলেন। হাত কাঁপছিল, তবু তিনি ছাড়লেন না। তারপর তারা দ্রুত ফিরে এলো। ফিরে এসে ফকির সাহেব সেই জিনিসগুলো আগুনে পোড়ালেন। আগুনের শিখা উঠল। কাপড়ের সঙ্গে সঙ্গে যেন অদৃশ্য একটা চাপও পুড়ে ছাই হয়ে গেল। ফকির সাহেব তখন প্রথমবার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, চোখে পানি এলো। তিনি বললেন, এবার আমার সন্তানরা বাঁচবে। ইলিয়াস তাদের গাম্বিয়ায় ফিরিয়ে দিল। যাওয়ার আগে বলল, তোমরা যে উপকার করলে আমি ভুলব না। রফিক দাদু আর আজিজ দাদু ফকির সাহেবকে বাড়ি পৌঁছে দিল। সেই রাতেই ফকির সাহেব সন্তানদের বুকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর ঘরে শান্তি নামল। কেফি তার গল্প এখানেই শেষ করেছিল। সে শুধু বলেছিল, কারিমকে পরে কি শাস্তি দেবে না, তবে আমাদের পরিবারও পুরো জানার পর থেকে আমাদের বাড়িতে আর কখনো সেই ভয় ফিরে আসেনি।